বন্ধুরা এই সময় দাঁড়িয়ে এই জিনিসের প্রয়োগে আমাদের জবা গাছের মধ্যে এক দুটো ফুল নয়, সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে আমরা গাছ ভর্তি ফুল পেতে পারবো। বন্ধুরা জবা গাছ হলো একটি পেটুক গাছ। এই গাছকে যদি আমরা সঠিক সময়ে সঠিক মাত্রায় খাবারকে প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু আমাদের গ্রীষ্মের শুরু থেকে প্রায় শীতের শুরু পর্যন্ত আমরা এই গাছ থেকে ভরে ফুল পেতে পারবো। তো বন্ধুরা আমাদের এই এপ্রিল মাস থেকে প্রত্যেকটা গাছের যত্নকে যদি আমরা সঠিকভাবে করতে পারি, বা এই গাছের মধ্যে যদি আমরা সঠিকভাবে খাবারকে প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা গাছ এই সময় প্রচুর পরিমাণে ঝাঁকড়া হবে। প্রত্যেকটা গাছ থেকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবো। তো এই সময় এই তপ্ত গ্রীষ্মের শুরুতে দাঁড়িয়ে আমাদের জবা গাছগুলিতে কোন কোন পরিচর্যাকে করতে হবে, বা কি খাবারকে এই সময় আমাদের প্রয়োগ করতে হবে, আজকে এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা এই ভিডিওতে। তাই সকলকে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, এবং অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা শুরুতেই আমি আমার জবা গাছগুলোকে তোমাদের দেখাই। দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার নতুন প্রতিস্থাপন করা জবা গাছগুলি যেমন দ্রুত হারে বৃদ্ধি হচ্ছে, তেমন গাছের মধ্যে তোমরা অসংখ্য সংখ্যায় কুড়িকে লক্ষ্য করতে পারছো। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যেসব কাটাই ছাটাই করা জবা গাছ আছে, সেই সব কাটাই ছাটাই করা জবা গাছের মধ্যেও নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হচ্ছে। গাছের মধ্যে তোমরা কুড়িকে লক্ষ্য করতে পারছো, এবং কিছু কেমন ফুলও গাছের মধ্যে ফুটে আছে। তো বন্ধুরা এই সময় আমাদের জবা গাছের মধ্যে দু একটি ফুল নয়, যদি ম্যাক্সিমাম সংখ্যায় আমরা ফুলকে পেতে চাই, তাহলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, আমাদের গাছগুলোকে কিন্তু একটা স্টেবল ওয়েদারের মধ্যে রাখতে হবে। তো বন্ধুরা এই সময় আমাদের জবা গাছের মধ্যে যে দুটি সমস্যা প্রধানত লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে জবা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং জবা গাছের কুঁড়িগুলি ড্রপ হয়ে পড়ে যাচ্ছে। তো বন্ধুরা এই দুটি সমস্যাকে নিয়ে তোমরা কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করেছো, অনেকে বলেছো নানান রকম পরিচর্যা করেও এই সমস্যার সমাধান কিন্তু তোমরা করতে পারছো না। তো বন্ধুরা আমাদের একটা বিষয় জানতে হবে, আমাদের জবা গাছ কিন্তু একটা স্টেবল ওয়েদারকে পছন্দ করে। আমাদের জবা গাছের মধ্যে সবসময় যদি আমরা স্টেবল ওয়েদারকে দিতে পারি, তাহলে কিন্তু জবা গাছের মধ্যে নানান রকম যে সমস্যা হচ্ছে এই সময়, সেগুলো কিন্তু কিছুই হবে না। কিন্তু বন্ধুরা আমরা সকলে জানি এই সময় রোদের তীব্রতা বাড়তে শুরু করেছে, এবং সেক্ষেত্রে আবহাওয়ার একটা কিন্তু পরিবর্তন হচ্ছে। তার ফলেই বন্ধুরা আমাদের গাছের পাতা এই সময় হলুদ হয়ে যাচ্ছে এবং কুঁড়িগুলি ড্রপ হয়ে পড়ে যাচ্ছে। তো বন্ধুরা আমাদের জবা গাছ কিন্তু ওয়েদারের সঙ্গে নিজের গঠন এবং চরিত্রকে পরিবর্তন করতে থাকে। তো সেক্ষেত্রে যখনই আবহাওয়া পরিবর্তন হতে শুরু হয়, তখনই কিন্তু জবা গাছের মধ্যেই পাতা হলুদ হয়ে যাওয়া এবং কুঁড়ি ড্রপ হয়ে যাওয়ার সমস্যাকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। তো এক্ষেত্রে বলবো বন্ধুরা, তোমাদের চিন্তা করার কোনো ধরনের প্রয়োজন নেই। আবহাওয়া যখন স্টেবল হয়ে যাবে, তখন কিন্তু জবা গাছ এই পাতা হলুদ করে দেওয়া বা কুঁড়ি ঝরে পড়ার যে সমস্যাটা নিজে নিজেই কিন্তু সলভ করে নিতে পারবে। কিন্তু বন্ধুরা এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ছাদ বাগানের এমন একটা স্থানের মধ্যে জবা গাছগুলোকে রাখতে হবে, যে স্থানটার মধ্যে সবসময় আবহাওয়াটা একই ধরনের পায়। আমরা অনেকে যে ভুলটা করি বন্ধুরা, আমরা গাছগুলোকে রোদ্দুরে রাখি সকালবেলা, এবং রোদের তীব্রতা বাড়া মাত্রই আমরা গাছগুলোকে কিন্তু একটু ছাওয়াযুক্ত জায়গায় এনে রেখে দিই। তো বন্ধুরা সেক্ষেত্রে যেটা দেখা যায়, আমাদের জবা গাছের পাতাগুলি বেশি বেশি হলুদ হতে থাকে এবং প্রত্যেকটা কুঁড়ি কিন্তু একটা একটা করে ড্রপ হতে থাকে। এক্ষেত্রে আমাদের এই ভুলটা কিন্তু এই সময় করা চলবে না। আমাদের এমন একটা স্থানের মধ্যে রাখতে হবে, যে স্থানটার মধ্যে হয় সবসময় রোদ পাচ্ছে, না হলে সকালের দিকে রোদ পাচ্ছে এবং ঠিক দুপুরের পর সেই জায়গাটা ছাওয়া হয়ে যাচ্ছে। এই রকম ওয়েদারের মধ্যে যদি আমরা গাছগুলোকে মানাতে পারি, তাহলেই কিন্তু আমাদের জবা গাছের মধ্যেই পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা এবং কুঁড়ি ড্রপ হয়ে পড়ার সমস্যাকে কিন্তু আমরা কমাতে পারবো। কিন্তু বন্ধুরা হ্যাঁ, আবহাওয়া যখন স্টেবল হবে, তখন কিন্তু এই সমস্যাটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে। কিন্তু বন্ধুরা এই সময় আমাদের জবা গাছগুলিকে রোদে রাখার ক্ষেত্রে যে সমস্যাটা আমরা মূলত বেশি লক্ষ্য করতে পারি, রোদের তীব্রতা বাড়া মাত্রই কিন্তু জবা গাছের পাতাগুলো নিচের দিকে নুয়ে পড়তে থাকে, এবং তার সাথে সাথে গাছের মাটি কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যেতেও আরম্ভ করে। সেক্ষেত্রে দেখা যায় যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে গাছ কিন্তু দুর্বল হয়ে পড়তেও লক্ষ্য করা যায়। কিন্তু বন্ধুরা এক্ষেত্রেও কিন্তু তোমাদের ভয় পেলে চলবে না। এক্ষেত্রে তোমাদের যে 2 নম্বর কাজটা করতে হবে, তোমাদের মাটিটাকে ভালোভাবে লক্ষ্য করতে হবে, যাতে মাটিটা সবসময় ময়েশ্চার থাকে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এইখানে যে আমার দুটো জবা গাছ আছে, এই দুটো জবা গাছ কিন্তু আমার ফুল সানলাইটের মধ্যে আছে, এবং ফুল সানলাইটে থাকা মাত্রই গাছের পাতাগুলো কিন্তু নিচের দিকে নুয়ে যাচ্ছে। কিন্তু বন্ধুরা দেখো, গাছের পাতা নুয়ে গেলেও বা গাছগুলো ফুল সানলাইটের মধ্যে থাকা সত্ত্বেও গাছগুলোর পাতা কিন্তু কখনোই হলুদ হয়ে যায়নি। গাছের পাতা কিন্তু সবুজ চকচকে আছে। তার কারণ বন্ধুরা, আমি কিন্তু জবা গাছের মাটির মধ্যে পর্যাপ্ত পরিমাণে জলকে প্রয়োগ করেছি। গাছের মাটিগুলো কিন্তু ময়েশ্চার আছে। বন্ধুরা এই সময় যদি আমাদের জবা গাছের মাটিকে আমরা সবসময়ের জন্য ময়েশ্চার রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের জবা গাছগুলো রোদে রাখা সত্ত্বেও আমাদের জবা গাছের মধ্যে পাতা হলুদ হয়ে যাওয়া এবং কুঁড়ি ড্রপ হয়ে যাওয়ার সমস্যাকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো না। এই জবা গাছ কিন্তু বন্ধুরা একটু ময়েশ্চার মাটিকে পছন্দ করে। তাই এই সময় আমাদের যে 2 নম্বর কাজটা অতি অবশ্যই করতে হবে, আমাদের গাছগুলো রোদে রাখার পাশাপাশি গাছের মাটিকে কিন্তু সবসময়ের জন্য ময়েশ্চার রাখতে
রাখতে হবে, তবেই কিন্তু আমরা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো এবং গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এবং কুড়ি ঝরে পড়ার সমস্যাকে কিন্তু আমরা বন্ধ করতে পারবো। তো বন্ধুরা, এরপর যে 3 নম্বর কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের সপ্তাহে একবার করে আমাদের মাটিটাকে কিন্তু খুঁজে ফেলতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমার গাছের মাটিটা কিন্তু কম্প্যাক্ট হয়ে গেছে। গ্রীষ্মের শুরু থেকে গ্রীষ্মের শেষ পর্যন্ত আমাদের কিন্তু জবা গাছের মাটি কিন্তু ঘন ঘন কম্প্যাক্ট হতে থাকে। এক্ষেত্রে আমাদের গাছ কিন্তু সঠিকভাবে বৃদ্ধি বিকাশ করতে পারে না এবং গাছের মধ্যে আমরা সঠিকভাবে কিন্তু ফুল পাই না। যদি আমরা এইভাবে গাছের মাটিটাকে প্রত্যেক সপ্তাহে খুঁজে দিতে পারি, তাহলে বন্ধুরা গাছের মাটি যেমন সঠিকভাবে অক্সিজেন পাবে, তেমন গাছের শিকড় কিন্তু সঠিকভাবে বৃদ্ধি হতে পারবে। এবং আমরা সকলে জানি গাছের শিকড় যদি সঠিকভাবে বৃদ্ধি বিকাশ হয়, তাহলে গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল যেমন পাবো, গাছকে আমরা সঠিকভাবে কিন্তু বৃদ্ধি করতে পারবো। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু তোমাদের বলছি এই জবা গাছের মাটিকে প্রত্যেক সপ্তাহে খোঁজার জন্য। তার কারণ বন্ধুরা এটাই, এই সময় যদি আমরা মাটিকে খুঁজতে পারি, তাহলে আমাদের গাছ কিন্তু সবসময় সুস্থ থাকবে এবং গাছের মাটিটা কিন্তু সবসময় এরকম ভুরভুরে থাকবে। এই তো গেল আমাদের 3 নম্বর একটা টিপস। এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের 4 নম্বর টিপসের দিকে। তো বন্ধুরা, এরপর যে 4 নম্বর বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের জবা গাছের মধ্যে খাবার প্রয়োগ। এই সময় আমরা জবা গাছের মধ্যে কোন ধরনের খাবারকে প্রয়োগ করব? কারণ বন্ধুরা, আমরা অনেকে যে ভুলটা এই সময় করি, আমাদের নতুন প্রতিস্থাপন করা জবা গাছের মধ্যে আমরা যে খাবার প্রয়োগ করি, আমাদের বড় জবা গাছের ক্ষেত্রে আমরা ঠিক একই খাবারকে প্রয়োগ করি। সেক্ষেত্রেই কিন্তু সমস্যাটা শুরু হয়। আমাদের ছোট জবা গাছগুলোর পাতা হলুদ হয়ে ঝরতে থাকে এবং কুঁড়ি ড্রপ হয়ে যেতে শুরু হয়। তো এক্ষেত্রে আমাদের কিন্তু এই সময় এই ভুলটা করা কখনোই চলবে না। আমাদের দুটো জবা গাছের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা খাবারকে প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু আমরা জবা গাছকে সঠিকভাবে বৃদ্ধি করতে পারবো এবং এই সময় জবা গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো। তো চলো দেখে নেওয়া যাক আমরা কোন ধরনের খাবার কোন কোন গাছের মধ্যে আমরা প্রয়োগ করব। তো বন্ধুরা, আমাদের এই নতুন প্রতিস্থাপন করা জবা গাছগুলো বা ছোট ছোট জবা গাছগুলোর ক্ষেত্রে এই সময় আমাদের যে খাবারটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে নাইট্রোজেন বেসড খাবার আমাদের কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। কিন্তু বন্ধুরা, নাইট্রোজেন খাবার মানেই আমরা কোনো ধরনের কিন্তু রাসায়নিক খাবারকে ব্যবহার করব না। আমাদের এই তপ্ত গ্রীষ্মে গাছগুলোকে সুস্থ রাখতে হলে জৈব খাবারকে প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু আমরা এই প্রচণ্ড গরমে আমাদের গাছগুলোকে যেমন সুস্থ রাখতে পারবো, গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো। তাই এই ছোট্ট গাছগুলোর মধ্যে এই সময় যে খাবারটা প্রয়োগ করতে হবে বন্ধুরা, সেটা হচ্ছে কম্পোস্ট সার। তোমরা যে কোনো কম্পোস্ট এক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারো। এই তপ্ত গ্রীষ্মে যদি প্রত্যেক মাসে একবার করে আমরা এই কম্পোস্টকে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের এই ছোট ছোট গাছগুলোর পাতা কিন্তু সবুজ থাকবে এবং তার সঙ্গে সঙ্গে গাছের কুঁড়ি প্রচুর পরিমাণে কিন্তু আসতে থাকবে। গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুলও পেতে পারবো। তো কতটা পরিমাণে করব? তো বন্ধুরা, এই যে টবটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা 8 ইঞ্চির টব। এই 8 ইঞ্চি টবের জন্য তোমাদের যেটা করতে হবে, প্রত্যেক মাসে একবার করে তোমরা যে কোনো কম্পোস্ট, গোবর সার হতে পারে, পাতা পচা সার হতে পারে, কিংবা ভার্মি কম্পোস্ট হতে পারে, যে কোনো কম্পোস্ট তোমরা কিন্তু 2 মুঠো করে দিয়ে ভালো করে এই কম্পোস্ট সারটা মাটির সঙ্গে কিন্তু মিশিয়ে দেবে। এক্ষেত্রে যেটা হবে, গাছ কিন্তু আস্তে আস্তে সব ধরনের পুষ্টিমূল্য এই কম্পোস্ট থেকে পেয়ে যাবে। বন্ধুরা, যেহেতু এই কম্পোস্ট সারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, সেহেতু জৈব প্রক্রিয়াতে গাছের মধ্যে আমরা নাইট্রোজেনেরও যোগান দিতে পারবো। তো বন্ধুরা, এরপর আমাদের ছাদ বাগানের মধ্যে যেসব জবা গাছ বড় আছে বা যেসব জবা গাছকে আমরা কাটাই ছাড়াই করেছি, সেই সব জবা গাছের ক্ষেত্রেও আমাদের কিন্তু নাইট্রোজেন বেসড খাবারকে ব্যবহার করতে হবে, তবেই কিন্তু আমরা জবা গাছগুলোকে সঠিকভাবে বৃদ্ধি করতে পারবো এবং সঠিকভাবে গাছের মধ্যে আমরা ফুল আনতে পারবো। কিন্তু বন্ধুরা, এই বড় জবা গাছের ক্ষেত্রে বা কাটাই ছাটাই করা জবা গাছের ক্ষেত্রে কিন্তু খাবারের চাহিদাটা একটু বেশি থাকে। সেক্ষেত্রে কিন্তু আমাদের নাইট্রোজেনের মাত্রাটা যে খাবারের মধ্যে বেশি আছে, সেই ধরনের খাবারকে কিন্তু আমাদের গাছের মধ্যে প্রোভাইড করতে হবে। তো বন্ধুরা, আমার হাতে যে খাবারটা তোমরা দেখতে পাচ্ছ, এই খাবারটাকে কিন্তু আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই খাবারটা হলো সরিষা। তো বন্ধুরা, এই সরিষা কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরে আছে এবং এই জিনিসটা কিন্তু আমরা গাছের মধ্যে অনায়াসে ব্যবহার করতে পারি। আমাদের অনেকের কাছে কিন্তু নানান ধরনের রাসায়নিক সার, নানান ধরনের জৈব সার কিন্তু অনেক সময় থাকে না। সেক্ষেত্রে আমরা গাছে কোন ধরনের খাবারকে প্রয়োগ করব অনেকে কিন্তু আমরা বুঝতে পারি না। কিন্তু বন্ধুরা, আমাদের সকলের বাড়িতে কিন্তু এই জিনিসটা থেকে থাকে। এই জিনিসটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি গাছের মধ্যে, তাহলে আমাদের গাছের মধ্যে কিন্তু নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের যোগানটা সঠিকভাবে দিতে পারবো। তো বন্ধুরা, এই সরষেকে কি আমরা ডাইরেক্ট গাছের মধ্যে প্রয়োগ করব? না, সরষেকে ডাইরেক্ট কিন্তু গাছের মধ্যে ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, দেখো বন্ধুরা, এই সরষের গুঁড়োকে আমাদের কিন্তু ব্যবহার করতে হবে। আমরা সরষেকে মিক্সির মধ্যে ভালো করে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়ে কিন্তু আমরা গাছের মধ্যে প্রয়োগ করব। কিন্তু এই সরষের গুঁড়োকে প্রয়োগ করারও একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা কিন্তু আমাদের অবশ্যই মানতে হবে, নাহলে এই তীব্র গরমে সরষেও কিন্তু গাছের মারাত্মক ক্ষতি করতে পারে। তো বন্ধুরা, চলো এই তপ্ত গ্রীষ্মে সরষেকে কিভাবে আমরা গাছের মাটিতে প্রয়োগ করব সেটা আমরা দেখে নিই।
তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কিছুটা সর্ষে নিয়ে চলে এসেছি। এখানে কালো এবং সাদা দু ধরনের কিন্তু সর্ষে আছে এবং এই সর্ষেটা কিন্তু বন্ধুরা আমি গুঁড়ো করে নিয়েছি। এক্ষেত্রে তোমরা যে কোনো এক ধরনের সর্ষেকে ব্যবহার করতে পারো। এই গুঁড়ো সর্ষে থেকে বন্ধুরা আমি কিন্তু এই লিকুইডটা তৈরি করেছি। এখানে 250 ml জল নিয়েছি এবং 250 ml জলের জন্য আমি কিন্তু এই 1 চামচ লাপা করে আমি কিন্তু সর্ষের গুঁড়োকে দিয়ে আমি 24 ঘন্টা কিন্তু ভিজিয়ে রেখেছি। তোমাদের ডাইরেক্ট কিন্তু সর্ষে জলের মধ্যে দিয়ে গাছের মাটিতে কিন্তু প্রয়োগ করা কখনোই যাবে না, সেক্ষেত্রে বন্ধুরা গাছের কিন্তু ক্ষতি হতে পারে। আমাদের কিন্তু 24 ঘন্টা এই জিনিসটাকে রাখতে হবে। এরপর বন্ধুরা আমরা যে এই জিনিসটা রেখেছি এই জিনিসটা কিন্তু ডাইরেক্ট আমরা গাছের মধ্যেও কিন্তু ব্যবহার করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু 500 ml দেখা বন্ধুরা জল নিয়ে নিয়েছি এবং এই জলের মধ্যে আমরা কিন্তু 250 ml জলের থেকে 100 ml দ্রবণ এই জলটার সঙ্গে কিন্তু বন্ধুরা মিক্স করে দেবো। এই যে বন্ধুরা পাতলা যে দ্রবণটা তৈরি হলো এই সময় দেখতে পাচ্ছ, এই পাতলা দ্রবণটাকে কিন্তু আমাদের গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে। কারণ বন্ধুরা এই সময় যত ঘন করে আমরা সর্ষে কিংবা সর্ষের খোলকে ব্যবহার করব, সেক্ষেত্রে কিন্তু গাছের মারাত্মক ক্ষতি হতে পারে। কিন্তু আমরা যদি এরকম পাতলা করে ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে আমাদের গাছ দ্রুত হারে যেমন ইনটেক করতে পারবে, সব ধরনের গাছের পুষ্টিমূল্য কিন্তু এর যোগান দিতে পারবে। তো চলো এই জিনিসটাকে কতটা পরিমাণে গাছে প্রয়োগ করতে হবে সেটা এবার আমরা দেখে নিই। তো বন্ধুরা তোমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছ আমি যে গাছটার কাছে চলে এসেছি, এই গাছটা কিন্তু 2 বছর বয়স এবং এই গাছটাকে কিন্তু আমি গ্রীষ্ম পড়া মাত্রই কাটাই ছাঁটাই করেছি এবং কাটাই ছাঁটাইয়ের পর যেমন দ্রুত হারে বৃদ্ধি বিকাশ হচ্ছে, গাছের মধ্যে তোমরা ফুল এবং কুড়িকেও লক্ষ্য করতে পারছো। তো এই ধরনের গাছের জন্য আমরা কতটা পরিমাণে এই দ্রবণটাকে ব্যবহার করব। তো বন্ধুরা আমার এই গাছটা কিন্তু প্রতিস্থাপন করা আছে 12 ইঞ্চি টবের মধ্যে। এই 12 ইঞ্চি টবের মধ্যে আমাদের যেসব গাছ আছে সেই সব গাছের ক্ষেত্রে কিন্তু এই দ্রবণটা আমরা 250 ml ব্যবহার করব। দেখো সুন্দরভাবে গাছের মাটিতে কিন্তু আমরা প্রয়োগ করে দেবো। তো বন্ধুরা গাছের মাটি যখন গরম থাকবে তখন কিন্তু এই দ্রবণটা কখনোই ব্যবহার করা যাবে না। তোমরা গাছের মাটি যখন ঠান্ডা হবে তখনই কিন্তু এই দ্রবণটা ব্যবহার করতে পারবে। সেক্ষেত্রে তোমরা খুব সকালবেলা কিংবা বিকালবেলাতে ব্যবহার করতে পারো। তো বন্ধুরা এই যে দ্রবণটা আমি ব্যবহার করলাম তোমরা দেখতে পেলে, বা আমার হাতে যে দ্রবণটা তোমরা এই সময় দেখতে পাচ্ছ, এই দ্রবণটা কিন্তু তোমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে প্রত্যেক 10 দিন অন্তর অন্তর। এই সময় যদি 10 দিন অন্তর অন্তর ব্যবহার করো, গাছ যেমন দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে পারবে, প্রত্যেকটা গাছে তেমন প্রচুর পরিমাণে তোমরা ফুলকে আনতে পারবে। তো বন্ধুরা এই দ্রবণটা কিন্তু তোমাদের ছোট গাছের ক্ষেত্রে কখনোই ব্যবহার করা যাবে না। এই সময় যেসব ছোট গাছ আছে সেই সব গাছের ক্ষেত্রে তোমাদের কিন্তু ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার কিংবা গোবর সারকেই ব্যবহার করতে হবে। তো বন্ধুরা এই যে দ্রবণটা তোমরা দেখতে পাচ্ছ, এই দ্রবণটা ব্যবহার করার পরে কমসে কম 7 দিন গাছের মাটিতে আর কোনো ধরনের সারকে ব্যবহার করা চলবে না। এটা কিন্তু মাথায় রাখবে। এই সব জিনিসকে মাথায় রেখেই কিন্তু এই সুন্দর ঘরোয়া দ্রবণটা কিন্তু ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা এই এপ্রিল মাসের মাঝামাঝি সময় দাঁড়িয়ে আমরা যদি এই কয়েকটি কাজকে করতে পারি, আমাদের এই সময় তপ্ত গ্রীষ্মে আমাদের গাছগুলো যেমন সুস্থ থাকবে, প্রত্যেকটা গাছের পাতা সবুজ চকচকে থাকবে এবং প্রতিটা গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো। তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।